আমরা তখন পালিয়ে যাইনি। আজকেও শেখ হাসিনা মনে হয় পালিয়ে যায়নি, বুঝছেন না? অ্যাভয়েড করতে পারবো না, এটাই আমার চলমান প্রক্রিয়া। কাজে এখানে আমরা যে অর্থে প্রশ্নটা অনেকে করি, ভাই কেমন আছেন, কি আছেন, বা সময়টা কি, এটা আসলে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন রকম, এক একজন একভাবে চিন্তা করে। আমি মনে করি বাংলাদেশ বিভিন্ন পারসেপশনে, বিভিন্ন পার্সপেক্টে, বিভিন্ন আঙ্গিকে দেশ একটা ভালো সময় কাটাচ্ছে। দেশে মানুষের মধ্যে একটা এখন কথা বলার সুযোগ হয়েছে, আলোচনা করতে পারে। আপনি জানেন, মানে আপনার বিগত দল, আপনার দল মানে আপনার দল বিগত আমলে যে কাজটা করেছে, এটা খুব দুঃখজনক যে সেটা শেখে মানে গণতন্ত্রের সকল প্রক্রিয়া, সকল কিছুকে সে স্তব্ধ করে দিতে চেয়েছিল। এবং এইটার জন্য আজকে আমাদের কষ্ট লাগে যে মুক্তিযুদ্ধের পক্ষে একটি রাজনৈতিক দলের এই অফারটা কেন নিতে হলো, কেন মুক্তিযুদ্ধের দেশে একটা স্বাধীন মুক্ত চিন্তার বিকাশ কেন করতে পারলো না মুক্তিযুদ্ধ দলের পক্ষের লোক। এটা আমাকে কষ্ট দেয়। কষ্ট দেয় এই জন্য যে আমি একজন মুক্তিযোদ্ধা বলে, আমার মুক্তিযুদ্ধ তো আমরা করেছি আওয়ামী লীগের অধীনে, আওয়ামী লীগ আমাদের নেতৃত্ব দিয়েছিল। সেই দলটি কেন আজকে এসে এই 2008 সন থেকে এরকম একটা মানে খারাপ রূপ ধারণ করলো, যেখানে সে কারোই মত পথকে সে স্বীকার করতে চাইলো না, সবাইকে দাবায় দিয়ে চাইলো, এবং শেষ পর্যন্ত সে একটা সংঘাতের পথ নিল। এই জন্য হচ্ছে কি বাংলাদেশটা আজকে অনেকের চোখে অনেক ভালো, রাজনীতিতে বাংলাদেশটা অনেক মুক্ত দেশ হয়ে গেছে। এখন আমরা মুক্ত কথা বলতে পারি, আলোচনা করতে পারি। কিন্তু যে কথাটা হয়েছে যে 15 বছরের ঘানি টানতে গিয়ে আজকে আমাদের অর্থনীতি, সামাজিক অবস্থা, আইন শৃঙ্খলা সকল কিছু বিপর্যয়ের মুখে। এবং এই জন্য কিন্তু দায়ী আজকে বলতে হচ্ছে সাবেক পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ইচ্ছাকৃত হোক ইচ্ছাকৃত হবে, কারণ উনি সবকিছু জানতেন, বুঝতেন। কিন্তু উনি কেন এরকম একটা বাংলাদেশ তৈরি করে গেলেন, কেন এমন বাংলাদেশটা করলে যে মানুষ ধরে রাখতে পারলেন না, যে বাংলাদেশটাকে উনি ছেড়ে যেতে চলে হলো, কেন ছেড়ে গেছেন বা তার ভবিষ্যৎ উদ্দেশ্য কি আমি জানি না। তবে সাধারণ চোখে আমরা দেখি যে উনি বাংলাদেশে টিকে থাকতে পারেন নাই, উনি বাংলাদেশ থেকে চলে যেতে বলছেন। যদিও আমি এটাকে পরাজয় বা পলাতন বলি না, আমি বলি রিট্রিট বলি এই জন্য যে সেই সেনাবাহিনীকে ব্যবহার করে, বিমান বাহিনীকে ব্যবহার করে তিনি বাংলাদেশ থেকে চলে গেছেন। এই যে উনি চলে যাবেন সিদ্ধান্ত নিয়েছিলেন, চলে যাওয়ার মতো একটা সিদ্ধান্ত উনি নিয়েছেন, নেওয়ার আগে তো না ভাবা উচিত ছিল যে উনি 15 বছরে কি চেয়েছিলেন। উনি কি চলে গিয়েছেন না উনি চলে যেতে বাধ্য করা হয়েছে? একজন প্রধানমন্ত্রীকে চলে যেতে কেউ বাধ্য করতে পারে না, প্রধানমন্ত্রী চলে যেতে বাধ্য করতে পারে না, এখানেই সমস্যা। একজন প্রধানমন্ত্রী চলে যেতে বাধ্য হতে পারেন না। উনি চলে গেলেন কেন? যদি উনি বলেন যে আমি স্থান ত্যাগ করেছি, সেটা অন্য জিনিস, কিন্তু চলে যেতে পারেন না। যাই হোক, উনি গেছেন। তার মানে কি ওনার 15 বছরের রাজনীতিটা ভুল ছিল? আজকে তাই তো প্রমাণিত হচ্ছে। কাজে আমি এই জন্য বলছি যে আজকে বাংলাদেশ গণতান্ত্রিক ভাবে, অনেকটা রাজনৈতিক ভাবে অনেকটা স্বাধীন, আমি কথা বলতে পারি। যেমন আপনার সম্বন্ধে এখন সমালোচনা করতে পারতেছি, এটা আমি পারতাম না। এটাও একটা অর্জন আজকে হয়েছে আমার। 5ই আগস্ট এই অর্জনটা আমরা অর্জন করতে পেরেছি, যে আজকে আমি আপনাকে, শেখ হাসিনাকে, প্রধানমন্ত্রীকে সমালোচনা করতে পারি, পাশাপাশি বর্তমান সরকারকে সমালোচনা করতে পারি, পাশাপাশি বর্তমান রাজনৈতিক ব্যবস্থাকে সমালোচনা করতে পারি। আপনি মনে সবসময় স্পষ্ট কথা বলতেন আমাদের। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু প্রশ্ন হচ্ছে জনগণ তো কথা বলতে পারতেছে, আপনি কথা বলতে পারতেছেন। আমি কষ্ট হচ্ছে আজকে আমাকে বেদনা দেয় যে একজন গণতান্ত্রিক রাজনৈতিক দল কেন এটা করলো। আচ্ছা, সামরিক জান্তা করতেও আমার কোনো আপত্তি ছিল না। আজকে একটা কোন জবরদস্তিমূলক কোন রাজনৈতিক দল এসে, রাজনৈতিক দল না, কোন জবরশক্তি এসে এটা করতো, আমার আপত্তি ছিল না। তালেবানের মতো কেউ করতো, আপত্তি ছিল না। আমার ইন্ডিয়ার এসএসসির মতো কেউ করতো, আমার আপত্তি ছিল না। কিন্তু একটা রাজনৈতিক গণতান্ত্রিক দল যার হাত ধরে বাংলার স্বাধীনতা হয়েছে, আমরা স্বাধীনতা সত্তা ফিরে পেয়েছি, সেই দলটি কেন এমন কিছু কাজ করতে গেল যেখানে জনগণকে সে অপমাননা করা হলো? কাজে এই জন্য আমি বলছি আমরা একদিক দিয়ে খুব ভালো আছি ভাইয়া, না বাড়ি ভাই, আমরা একদিক দিয়ে খুব ভালো আছি, আরেক দিক দিয়ে আমরা অত্যন্ত মর্মাহত, ব্যাহত। আমরা অত্যন্ত মানে আমরা জাতিটাকে কি নিয়ে আসলাম এই 15 বছর, 20 বছর, 50 বছরের জাতির কাছে কোথায় নিয়ে আসলাম? কেন আজকে এরকম দিগ্ভ্রান্ত করলাম? এটার জন্য আমরা ব্যথিত, এবং এটার জন্য আমরা দায় দিতে চাই সাবেক প্রধানমন্ত্রী, প্রয়াত দল হিসেবে বিএনপির সাথে এখন সম্পর্ক কি আপনার?
বিএনপি তো বিএনপি আছে, আমি বিএনপিতে বহিষ্কৃত হয়েছি, আমি বহিষ্কৃত আছি, দ্যাটস অল। এছাড়া তো কিছু নাই। আমার তো বিএনপির সঙ্গে রাজনৈতিক আমি দলের থেকে একজন বহিষ্কৃত মানুষ, কাজে আমি সেভাবে স্বাধীনভাবে আছি, একা আছি, আমার কোনো সমস্যা নাই। এটা সর্বশেষ কবে এই সিদ্ধান্ত হলো বহিষ্কারের? আমি লাস্ট বহিষ্কার হয়েছি 2022 সনের শেষের দিকে। সর্বমোট কয়বার আপনি বহিষ্কৃত হয়েছেন এই আপনার দল থেকে? 5 বার। 5 বার। আপনি একটা দৃষ্টান্ত। মানুষ তো নানা সময় দল বদল করে অন্য দলে চলে যায়, আপনি কোনো যাওয়ার চেষ্টা করেন নাই, বা আপনি সেখানেই আছেন। সেটা এখন আপনি আল্লাহর রহমতে দোয়া করেন আমি যেন আমার মৃত্যুটা পর্যন্ত যেন আমি বিএনপির বহিষ্কৃত হিসাবে মরতে পারি। আমার অন্য কোনো পরিচয় দরকার নাই, আল্লাহ যেন সেই পরিচয় আমাকে না দেয়। আমি যতদিন আছি বিএনপিতে, হয়তো আবার যদি বিএনপিতে যাই, হয়তো আবার মাথায় বহিষ্কার হওয়ার ভাবনা নিয়ে যাব। কারণ এই দলটি আমি করি, এই দলটি আমার, এই দলটা আমার প্রাণের দল, জীবনের দল। আমি মৃত্যুর সময় আমি বিএনপির বহিষ্কৃত নেতা, বহিষ্কৃত সদস্য, এটা আপনারা বললেন, এতে আল্লাহকে শুকরিয়া থাকবো। মানে আপনি কি চেষ্টা করছেন আবার দলে ফেরত যাওয়ার? আমি জীবনে কোনোদিন এই 5 বার বহিষ্কৃত হয়েছে, একবারও চেষ্টা করিনি। দল যদি আমাকে প্রয়োজন মনে করে আমাকে নিবে। দল আপনার সাথে যোগাযোগ করেছে আবার? হ্যাঁ, আগের ইয়েগুলোর দল আপনার সাথে আবার যোগাযোগ করেছে? শুনেন, প্রয়োজনের সময় মানুষ যখন কেউ রাজমিস্ত্রি যোগাযোগ করে, কখন জনকে বাড়ি বানায়, আমরা এক ধরনের রাজমিস্ত্রি, কাজে যদি প্রয়োজন পড়ে তাহলে হয়তো প্রয়োজন পড়েছে, ডাক দিয়েছে, গিয়েছি, আমরা আছি। আমরা দলের জন্য সবসময় কাজ করতে প্রস্তুত, যখন দল যা বলবে তাই করতে প্রস্তুত, তবে মাথা বিক্রি করে নয়। এখন যে বিএনপি খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের প্রধান দুটি দলের একটা হচ্ছে বিএনপি, এবং বিএনপি এই নতুন সরকার ক্ষমতায় আসার পরে সব দলের মতো বিএনপিও এই সরকারকে ওন করেছে, সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক কয়েকটা দিন ধরে আমরা টের পাচ্ছি বিএনপির সাথে সরকারের সম্পর্কের একটু অবনতি ঘটেছে, এবং বিএনপি মহাসচিব এমনও বলেছেন যে এই সরকার যদি নিরপেক্ষতা বজায় রাখতে না পারে তাহলে নির্বাচনের জন্য তারা একটা তত্ত্বাবধায়ক সরকার চাইবেন। আপনি কিভাবে দেখেন বিষয়টা? প্রথমে একটা ছোট্ট কারেকশন দেই, বাংলাদেশের দুটি রাজনৈতিক দল নয়, অনেক রাজনৈতিক দল আছে, অনেক রাজনৈতিক দল আছে। বাংলাদেশে একমাত্র দেশ যেখানে প্রচুর রাজনৈতিক দল আছে। বিএনপি এই সকল রাজনৈতিক দলের মধ্যে একটি, সকল রাজনৈতিক দলের মধ্যে একটি, কাজে দুটি দল বলে কোনো একটি রাজনৈতিক দল। বিএনপির সঙ্গে প্রধান দুটি ধারা বাংলাদেশে, প্রধান দুটি ধারা নাই, প্রধান তো একটাই আছে। প্রধান দুটি ধারা কি? তাদের 5টা সিট নাই, তারা প্রধান হবে কি করে? প্রধান হয়তো প্রি কোয়ালিফাইড করতে লাগতো, প্রধান হওয়ার মতো তো সেকেন্ড কোনো দল নাই। কারণ কারো 50টা আসন পাওয়ার মতো কোনো দল এখন পর্যন্ত বাংলাদেশে গড়ে ওঠে নাই। জাতীয় পার্টি 35টা বেশি পায় নাই, কাজে প্রধান কোনো দল নাই। প্রধান দল এখন দুইটার মধ্যে আওয়ামী লীগ আর বিএনপি, বিএনপি আর আওয়ামী লীগ, এই দুইটাই প্রধান দল। তার মধ্যে এখন আওয়ামী লীগ নাই, কাজে দুইটির মধ্যে বলতে পারেন না। এখন বর্তমানে অনেকগুলো রাজনৈতিক দলের মধ্যে বিএনপি একটি। আমি সেভাবে দেখবো, আমি দেখবো সকল রাজনৈতিক, কারণ আমি সকল রাজনৈতিক দলগুলোকে আমরা রাজনৈতিকভাবে ওন করতে চাই। আমার প্রতিপক্ষ হতে পারে, কিন্তু তারা আমাদের একই টুর্নামেন্টের টিম, একই সঙ্গে রাজনীতি করবো আমরা। কাজেই সকল রাজনীতি, বাংলাদেশ সকল রাজনৈতিক দলের মধ্যে একটা অন্যতম বলতে পারেন বিএনপি। বিএনপির সঙ্গে বর্তমান সরকারের ভুল বোঝাবুঝির কোনো স্কোপ নাই। বিএনপি তার অবস্থানটাকে পরিষ্কার করেছে। বিএনপি বলেছে এই সরকারের প্রতি আমাদের নিঃশর্ত সহযোগিতা এবং করার অঙ্গীকার রয়েছে, এবং সেই অঙ্গীকার পালন করব। তবে তারা বলেছে, সরকারকে সতর্কবাণী দিয়েছে যে আপনারা কোনো কারো পক্ষপাতিত্ব করেন না, কোনো একজনের পক্ষে চলে যান না। আপনি আমার পক্ষে থাকেন না, থাকার দরকার নাই, কিন্তু আপনি কারোর প্রতি পক্ষপাতিত্ব করেন না। যদি কারোর প্রতি পক্ষপাতিত্ব করেন তাহলে আপনার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। কাজে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে, তখন আপনাকে সবাই হয়তো একভাবে মেনে নাও নিতে পারে। এরকম একটা পরিবেশ সৃষ্টি হোক, বিএনপি সেটা চায় না। বিএনপি অত্যন্ত পরিষ্কারভাবে বলেছে যে সরকারের প্রতি তাদের সমর্থন রয়েছে, সমর্থন থাকবে, এবং যতদিন পর্যন্ত সরকার থাকবে ততদিন পর্যন্ত সমর্থন দেওয়ার অঙ্গীকার কিন্তু বিএনপি স্পষ্ট করেছে। কিন্তু পাশাপাশি বিএনপি বলেছে আপনি যে কাজগুলো করবেন সেই কাজগুলো যেন কোনো পক্ষপাতিত্বমূলক না হয়। এটাতে বিভেদী কিছু নাই, এটা বলতে পারে। এটা মধ্যে আপনার স্পষ্ট রাজনৈতিক বিভাজন যেটা আপনিও খেয়াল করবেন, জামাতের নেতৃত্বে সরকারের একটা অংশ
নানা প্রশাসনে বিএনপি যে বলেছে চিকিৎসা এবং শিক্ষা খাতে এবং প্রশাসনে জামাত একটা বড় অবস্থা নিয়ে ফেলেছে অলরেডি। জামাত এই যে ছাত্র আন্দোলনের সাথে জড়িত যে সংগঠন বৈষম্য ছাত্র আন্দোলন, এদের সাথে জামাতের ঘনিষ্ঠতা চলছে এবং এদের অনুষ্ঠানে জামাত বক্তব্য দিতে যাচ্ছে এবং এদের প্রোগ্রামেও শিবিরের সর্বশেষ সম্মেলন শেষে তাদের শহীদ মিনারের প্রোগ্রামে শিবির লোকজন দিয়েছে এবং জামাত বিএনপি মিলে, ইসলামী দলগুলো মিলে, জামাত এবং ছাত্র আন্দোলন এরা মিলে গোয়েন্দা সংস্থার মাধ্যমে নতুন একটা রাজনৈতিক শক্তি গড়ে তুলছে, এমন একটা অভিযোগ আছে। আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? দেখেন, আপনি জামাত একটা রাজনৈতিক দল, তার আদর্শ এবং তার চিন্তা ভাবনা আছে। রাজনৈতিক দলকে আমি দল হিসেবে দেখবো, তারা যদি রাজনৈতিক মাঠে আসে, রাজনৈতিক কার্যক্রম আসে দেখবো। তারা আজকে তাদের অবস্থান থেকে অনেক দূরে সরে আসছে, বাংলাদেশের কাছাকাছি আসছে। আজকে তারা শহীদ মিনারে গিয়েছে, বাংলাদেশের শহীদ মিনারে বেদিতে তারা দাঁড়িয়েছে। তার মানে জামাত ইসলাম তার রাজনৈতিক কতগুলো পরিবর্তন আনছে, যেটা লক্ষণীয়। দ্বিতীয়ত আমি বলবো, যারা যারা শিক্ষা মন্ত্রণালয় বা স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিভিন্ন চাকরি করছেন, কাজে যাচ্ছেন, তারা হতে পারেন জামাতের লোক, সরাসরি হতে পারেন, কিন্তু সরকারি কর্মচারী হওয়ার জন্য তো আমাদের দেশে রাজনৈতিক কোনো বাধা নাই। আমরা এখানে কাউকে বলি নাই যে কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীরা বা তাদের অনুসারীরা সরকারি চাকরি করতে পারবে না। তাহলে তো আওয়ামী লীগের লোক চাকরি করতে পারতো না, তাহলে তো বিএনপি লোক চাকরি করতে পারবে না। এখানে দেখার দরকার যোগ্যতা আছে কিনা। এখানে জামাতের যে ছেলেরা যোগদান করেছে কে চাকরিতে, তারা আছে কিনা। আজকের চরম বাস্তবতা হলো, গত 20-30 বছর ধরে আওয়ামী লীগের নেতারা তো পড়াশোনা করেই নাই, কর্মীরা তো পড়াশোনা করেই নাই, কারণ সবকিছু তাদের করায়ত্ত ছিল। আর এই আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে বিএনপিও লেখাপড়া শিক্ষা ছেড়ে দিয়েছিল। তারা শিক্ষার দিকে ছিল না, তারা ছিল যে কোনো করে করুক, আওয়ামী লীগকে হটাইতে হবে। এবং এই দুই সংগ্রামে এই দুইটি বড় রাজনৈতিক দল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা, স্বাস্থ্য এবং তার দক্ষতার ব্যাপারে। তার রাজনৈতিক দক্ষতা অর্জন করেছে একজন, আরেকজন পরাজিত হয়েছে, কিন্তু তাদের যে কর্মী বাহিনী, বিশাল কর্মী বাহিনী, তারা অদক্ষ, অযোগ্য হয়ে গেছে। তাদের শিক্ষাগত যোগ্যতা এবং তাদের মেধার বিকাশ হয় নাই। কিন্তু এই সুযোগটা অত্যন্ত সুকৌশলে এবং খুব এফেক্টিভলি নিয়েছে জামাত। যখন প্রকাশ্যে রাজনীতি করতে পারে নাই, তখন তাদের ইয়তকে, তাদের যুবককে, ছাত্রদেরকে পড়াশোনা নামিয়ে দিয়েছে। তারা আজকে তখন আইটি সেক্টরে সবচেয়ে লিডিং পজিশনে আছে জামাতের ছেলেরা। আজকে ধরেন টিচার, সবচেয়ে ভালো ভালো টিচার গুলো হলো এখন জামাতের। আজকে ডাক্তার, সবচেয়ে ভালো ভালো ডাক্তারগুলো দেখবেন জামাতের। কেন? তারা পেশাগতভাবে, মেধাগতভাবে তারা সেটা অর্জন করেছে। আজকে বিশ্ববিদ্যালয়গুলো দেখেন, একদম 50% বেশি ছেলে মেয়ে জামাতের পড়াশোনা করতেছে, যারা ভালো ফলাফল করে। এমনকি প্রাইভেট ইউনিভার্সিটিতে, তার উপরে মানারত ইউনিভার্সিটিতে আছে, যাদের মধ্যে সব জিনিয়াস ছেলেগুলো বের হয়ে আসতেছে। আপনি ভালো ভালো ইউনিভার্সিটিতে আপনি দেখেন, ম্যাক্সিমাম ভালো ভালো ছেলেরা জামাতে। এরা রাজনীতির মাঠে না থেকে, এরা আওয়ামী লীগের সঙ্গে সংগ্রাম না করে, মাঠে লড়াই না করে, তারা শিক্ষাঙ্গনে গিয়ে তারা উচ্চ শিক্ষা নিয়েছে, দক্ষতা অর্জন করেছে, তাদের মেধার বিকাশ ঘটিয়েছে। তো স্বাভাবিকভাবে আজকে যখন বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের লোকদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, বের করে দেওয়া হচ্ছে অযোগ্যতার কারণে, সেখানে স্বাভাবিকভাবে বিএনপির ছেলেরা গিয়ে ঢুকতে পারছে না, তার মেধা নেই। সেখানে মেধার সুযোগে জামাতের ছেলেরা নিচ্ছে। আমি এটাকে খারাপ কিছু মনে করি না, কারণ জামাতের ছেলেরা ওবিডিয়েন্ট, অনেকের চেয়ে ওবিডিয়েন্ট, তারা অনুগত, তারা উপরের কথা শুনে, মুরব্বীদের কথা মানে। সবচেয়ে বড় কথা হলো, জামাতের ছেলেরা কম্পারেটিভলি, তুলনামূলকভাবে অন্য যে কোনো শ্রেণীর চেয়ে অনেক বেশি অনেস্ট। তাদের মধ্যে ডিসঅনেস্টির পোরশন কম। তারা দুর্নীতিতে এখনো তত মগ্ন হয় নাই, বা দুর্নীতির প্রতি তাদের একটা নীতিগত একটা অনীহা আছে, তারা সে অনীহা তাদের মধ্যে আছে, কাজে তারা দুর্নীতিবাজ নয়। কাজে আমি কয়েকটা প্যারামিটারে দেখতে পাচ্ছি যে আগামী দিনে আমার প্রশাসনের একটা বিশাল অংশ জামাতের মেধাবীদের কাছে যাবে। এটাকে আমি ওয়েলকাম করি, কারণ
ওরা তো রাজনীতিতে না আসলেই হলো, রাজনীতিতে এসে নাক গলালে হলো, এবং রাজনীতি নাক গলালে তার চাকরি যাবে, এটা সিম্পল। আমি মনে করি কাউকে বিএনপি ক্ষমতায় যায়, বিএনপি মেধাকে মূল্যায়ন করবে, যারা মেধাবী তাদেরকে চাকরিতে রাখবে। কাজে সেখানে জামাত না বিএনপি না আওয়ামী লীগ কিনা এটা আমার দেখার কোনো বিষয় নাই, ওরা মেধাবী কিনা এবং তারা আমার হুকুম মানে কিনা, তারা আমার হুকুম মানে কিনা। কাজে হুকুম যদি মানে আর তারা মেধাবী হয়, হোক সে জামাতের, আমার কোনো আপত্তি নাই, আমি তাদের ওয়েলকাম করি। বাংলাদেশে দীর্ঘদিন ধরে আপনি রাজনীতি আছেন, বাংলাদেশের প্রশাসনটাও জানেন, আপনার এলাকাটাও আপনি জানেন। এখন রাজনৈতিক পরিবর্তন যখন এখানে হয় তখন পরিবর্তনটা আগের ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্টের লোকজন যেখানে যা ছিল সেটা অপসারণ করা হয় এবং সেখানে আপকামিং নতুন আপনি এখন দেখতে জামাতকে দেখতেছেন, ওরা প্রশাসনে গিয়েছে সেটা। এখন এই যে একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনার মাঝে কোনো অনুশোচনা হয়? আপনি যুদ্ধ করলেন, সেই দলের লোকেরা, মুক্তিযুদ্ধের পক্ষের লোকেরা যোগ্য হিসাবে আপনার চোখে এখন নাই, অযোগ্য যোগ্য তারা যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, যাদের পূর্বপুরুষ পক্ষে ছিল না, এটা কি কোনো অনুশোচনা হয় আপনার মাঝে? স্পষ্ট তাদের পূর্বপুরুষে কি ছিল তার দায় দায়িত্ব তো বর্তমান পুরুষের না। আমার বাপ দাদারা তো অনেক আগে হিন্দু ছিল, তো আমি কি হিন্দু দায় দায়িত্ব নিয়ে আসবো? আমার আগে তো ছিল। আমি মুক্তিযুদ্ধ হিসেবে মনে করি বাংলাদেশের প্রতিটি নাগরিকের, আমার পরাজিত শক্তির নাগরিকেরও সমান অধিকার আছে, এবং আমি মনে করি মেধাই হওয়া উচিত একমাত্র প্রশাসনের চাকরি বাকরি সুযোগ সুবিধার জন্য। সেখানে পতিত সরকারের কিছু লোক তো যাবেই, কিছু লোক যায় রাজনৈতিকভাবে, যারা খুব কট্টর ছিল তাদেরকে আমেরিকাও দেখেছেন, হাজার হাজার লাখ লাখ কর্মচারী সরে যাচ্ছে। বাংলাদেশেও পতিত সরকারের লোক সরে যাবে স্বাভাবিক, তারপরে যাবে যারা মেধাবী না, যারা মেধা শূন্য যাবে, এবং তাদের জায়গায় আমি মনে করি রাজনৈতিকগতভাবে আমি মনে করি সুযোগ আমাদের আসছে যে পুরো জিনিসটাকে মেধাপূর্ণ করা, অর্থাৎ যারা মেধাবী, যারা দক্ষ, তাদেরকে দিয়ে রাজনৈতিক মেরুকরণ না করে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখে, রাজনৈতিক বিবেচনা না করে, যাদের পদে সবচেয়ে যোগ্যতর, যারা মেধাবী, তাদেরকে সেখানে পদায়ন করা উচিত। এবং আমি মনে করি এটা যদি করতে পারি, একজন মুক্তিযুদ্ধ হিসেবে আমি শান্তি পাবো এই জন্য যে আমি আমার সকল নাগরিককে মেধাভিত্তিক মূল্যায়ন করতে পেরেছি। আমি আমার সকল নাগরিককে স্বাধীন মুক্তিযুদ্ধ, আমি বলছি স্বাধীন মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন ভারতের দেশে আমি সকল মানুষের মধ্যে সম অধিকার দিতে পেরেছি। সে তার যোগ্যতার ভিত্তিতে সে অধিকার কায়েম করবে, এটা একটা সুন্দর ব্যবস্থা। এটা করতে পারলে আমি অন্তত আনন্দে সুখে মৃত্যুবরণ করতে পারবো। ছাত্র শিবিরের সাম্প্রতিক একটা প্রকাশনায় বলা হয়েছে ৭১ সালে কিছু মুসলমান ভুল করে মুক্তিযুদ্ধে গিয়েছিল, এটাকে আপনি কিভাবে দেখেন? সেটা ছাত্র শিবির ৭১ সনে বলেছিল না, ইদানিং এখন সোশ্যাল মিডিয়াতে আছে, সোশ্যাল মিডিয়াতে বলেছে, সে তো রাজনৈতিক কথা বলেছে, সে তো সরকার তাদের প্রকাশনা, তাদের প্রতি মাসে ছাত্র শিবিরের প্রকাশনা বেরোয়, সর্বশেষ প্রকাশনায় সেখানে সেটা তাদের রাজনৈতিক পরিচয়। ছাত্র শিবির, ছাত্রলীগ হিসাবে তো আমি কাউকে, বা ছাত্র দল হিসেবে তো আমি কাউকে চাকরিতে মূল্যায়ন করছি না। সে জামাত ঘেঁষা হতে পারে, সে জামাত মতালম্বী হতে পারে, তাকে মোটিভেট করার জন্য জামাতের লোকেরা অনেক কিছু লিখতে পারে, বলতে পারে, আমি সেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। যখন রাজনীতির মাঠে আসবো তখন মোকাবেলা করব। কিন্তু আজকে চাকরি বাকরি বেলায়, বিভিন্ন প্রতিষ্ঠানের বেলায় সে যদি ছাত্র শিবির ঘেঁষা হয়, ঘেঁষা ছাত্র শিবির নেতৃত্ব এক জিনিস নয়। সে ছাত্র শিবির নেতৃত্ব থাকে, আমি অবশ্যই তাকে চাকরিতে ঢুকতে দিব না, অবশ্যই দিব না, তাকে প্রতিহত করব, যে কোনো মূল্যে প্রতিহত করব। আমি একইভাবে ছাত্রলীগের ছেলেকে আমি দিব না, একইভাবে ছাত্র ইউনিয়নের ছেলেকেও বা ছাত্র দলের ছেলেকেও দলীয় ফোরামে গিয়া সরাসরি করতে দিব না, কারণ সে তার দলীয় ভাবে, সে দলের প্রতি অনুগত্য এবং দল তার রয়েছে। রাষ্ট্রটা সবার, এখানে মতালম্বী হইতে পারে, তার পক্ষের লোক হইতে পারে, চিন্তা চেতনা আমাদের এক থাকতে পারে, কিন্তু সে ওই দলের সক্রিয় সদস্য নয়, তারই সরকারি চাকরি পাওয়ার যোগ্য। রাজনৈতিক দলের সক্রিয় সদস্য, আপনার সাবেক দল বিএনপির নেতা রিজভী সর্বশেষ বলেছেন রক্ষাটা বাহিনী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
তার অভিজ্ঞতা থেকে নানা ঘটনা তুলে ধরেছেন। আপনি সম্ভবত বিভিন্ন সময় বলতেন, কিন্তু স্বাধীনতা বিরোধীর বক্তব্য বলতেন। আপনি কি মতামত কি পরিবর্তন করেছেন? প্রশ্নে ওঠে না। আমি এখনো স্বাধীনতার বিরোধীদের বিপক্ষে এবং আমি জামাতের বিপক্ষে কথা বলে আসছি। রাজনৈতিকভাবে এখনো জামাতের বিপক্ষে আমি কথা বলবো। আমি এখনো ছাত্র শিবির, রাত কাটা শিবির আমি বলবো, এবং ছাত্র শিবিরকে আমি রাজনৈতিকভাবে মোকাবেলা করব। মোকাবেলা করতে না পারি আমি করব, কিন্তু একটি ছেলেকে আপনি বলবেন ছাত্র শিবিরের সদস্য সে না, সে তাকে আপনি তার অধিকার থেকে বঞ্চিত করবেন, সে মেধাবী, সে দক্ষ, সেটা হতে পারে না। রাজনৈতিক পদে যদি সে আসে, রাজনৈতিক পদে আমি তাকে দিব না। আমরা আজকে আপোষ করতেছি না, কিন্তু আমি তো মুক্তিযোদ্ধা বিরোধী রাজনৈতিকভাবে প্রতিহত করব। কিন্তু আমার এই দেশে আমার যে বিরোধিতা করছে তারও তো বেঁচে থাকার অধিকার আমাকে নিশ্চিত করতে হবে। এটা আমার দায়িত্ব, যেহেতু আমি জয়ী হয়েছি। কাজে যে পরাজিত হয়েছে তাকেই বাংলাদেশে শান্তিতে বাস করতে দেওয়ার মানে অবস্থা আমাকে তৈরি করে দিতে হবে। কিন্তু এখানে আপনি যেটা বলছেন, আমরা আসলে শুনেন, একটা দলকে আক্রমণ করতে গিয়ে আমরা ব্যক্তিকে আক্রমণ করে ফেলি। ওই ব্যক্তি প্রমাণ করুক যে সে ছাত্র শিবিরের অংশ না, তার জন্য কোনো বাধা নাই। কিন্তু সেই ছাত্র শিবিরের অংশ হয়ে থাকে, তাহলে সে রাষ্ট্রীয় কাঠামো আসতে হলে তাকে সে রাজনৈতিক জয়টা আনতে হবে। তাহলে ছাত্র শিবির সে রাজনৈতিক শক্তিটা জয়ী হইতে হবে। কিন্তু জয়ী হয়ে করুক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু জয়ী না হয়ে আমার ছত্র ছায়ায় আমি তো ছাত্র শিবিরের, জামাতের কাউকে আমি রাষ্ট্রীয় কাঠামোতে দিতে পারি না, দিব না। তো অতীতে আমরা দিয়েছি, যখন আমরা জামাতের সঙ্গে আঘাত করেছি, জামাতের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছি, তখন আমরা জামাতের ফ্ল্যাগ দিয়েছি, আমরা জামাতের মন্ত্রণালয় দিয়েছি, কৃষি মন্ত্রণালয় দিয়েছি। সেখানে প্রচুর সরাসরি জামাতের লোকেরা যোগদান করেছে, অংশগ্রহণ করেছে, আমরা বাধা দিয়ে দিয়েছি। অতীতে এগুলো হয়েছে। কিন্তু আগামী দিনে আমি মনে করি সকল রাজনৈতিক দলের উচিত হবে সরকারি বাহিনীতে যেন, সরকারের মধ্যে যেন দলীয় ক্যাডার থেকে ঢুকানো না হয়। আর যদি ঢুকাতে হয় তাহলে দলের মধ্যে দক্ষ মেধাবী ক্যাডার তৈরি করতে হবে। আমি স্ট্রিট বয় দিকে দিয়ে, আমি টুকাইকে দিয়ে দল করতে পারি, আন্দোলন করতে পারি। আমার আন্দোলনে সফল হওয়ার জন্য টুকাইয়ের প্রয়োজন হতে পারে, কিন্তু টুকাইকে তো আমি ওসি বানাতে পারবো না। রমনা থানা পুরায় দেওয়ার জন্য আমার 10টা টুকাই যথেষ্ট, কিন্তু রমনা থানার ওসি আমি টুকাই থেকে কাউকে বানাতে পারবো না। রমনা থানার ওসি বানাতে হবে দক্ষ পুলিশ অফিসারকে। সেই দক্ষ পুলিশ অফিসার হইতে হবে অবশ্যই অরাজনৈতিক, এবং রাজনৈতিক চিন্তা চেতনা থাকতে পারে দলীয় পরিচয়ের বাইরে। কিন্তু এই জিনিসগুলো গুলিয়ে ফেললে হবে কি জানেন, এই ব্যাড ব্লাড উইল টেক প্লেস। আপনি হাসপাতাল আর বিদ্যানিকেতন পাশাপাশি করলে তো হবে না। হাসপাতালে তাকে বাঁচিয়ে রাখতে হবে, আর বিদ্যানিকেতনে তাকে আগামী দিনের জন্য তৈরি করতে হবে। তাকে মৃত্যুপর্যন্ত রাখতে হবে, আর ওকে মৃত্যুকে তাড়িত করতে হবে। তো এই যে পার্থক্যটা রাখতে হবে। রাজনীতিতে আজকে আমরা জয় করে ফেলেছি। আমরা দক্ষ প্রশাসন ছাড়া দেশ চালাইতে গিয়ে আমরা বারবার হুমড়ি খেয়ে পড়েছি। আজকে আমরা দেখেছেন আপনার এলাকার, আপনার নির্বাচনী এলাকার খবর কি? আপনার নতুন প্রশাসন যেটা দেখছেন, এটা কি দক্ষ লোকদের প্রশাসন না জামাতের লোকজনের প্রশাসন? এটা জামাতের লোকজনের প্রশাসন না, বাট এটা অদক্ষ লোকদের প্রশাসন। এখানে অদক্ষতা কাজ করতেছে, শুধু আমার এলাকায় না, সারা বাংলাদেশের প্রশাসন এখন অদক্ষ হয়ে গেছে। বর্তমান সরকারটাই পুরোটা অদক্ষ হয়ে গেছে। সেখানে দক্ষ লোকেরা সুযোগ পাচ্ছে। এখানে দক্ষ যারা, মেধাবী যারা, তারা সুযোগ করে নিচ্ছে। এটা স্বাভাবিক, এটাই হবে, আমি বন্ধ করতে পারবো না। কারণ আমি যখনই বলবো যে একটা ভালো লোকের কম্পিটিটিভ পরীক্ষা দিব, তখন তাই হবে। আমি যখন মেডিকেল কলেজে পরীক্ষা দিতে গিয়েছি, তখন দেখেছি যে আমার ভালো ভালো ছেলে যারা আসতেছে সবাই জামাত গ্রুপের, কারণ ওরা পড়াশোনা করেছে, আমরা পড়াশোনা করি নাই। আমরা অতীতে আগে দেখেছি আমাদের দেশে, বাংলাদেশ পাকিস্তান হওয়ার পরে দেখেছি, পাকিস্তান সময় কি দেখেছি, অঙ্কের শিক্ষক, বাংলার শিক্ষক হিন্দু, ইংরেজি শিক্ষক, গ্রামার শিক্ষক হিন্দু। কারণ মুসলমানরা ইংরেজি জানতো না, মুসলমান অঙ্ক করতে জানতো না। তো সেই পদগুলা বহুকাল হিন্দুরা দখল করেছে। সারা পাকিস্তান আমলে পাকিস্তানে সব বড় বড় অ্যাকাউন্টেন্ট অফিসে চাকরি করতো হিন্দুরা। এখনো বড় বড় কোম্পানিতে গিয়ে দেখেন মেইন ক্যাশিয়ার, মেইন অ্যাকাউন্টেন্ট হিন্দু। তার মুসলমান এখন হিসাব করতে হতে বুঝে নাই, চুরি যত শিখছে তত হিসাব রাখা শিখে নাই। বলে এখনো গিয়ে দেখেন বড় বড় ব্যাংকাররা হিন্দু।
এটা হয়েছে কারণ তারা দক্ষতা অর্জন করেছে। এখন সেই জায়গাগুলো অর্জন করে ফেলেছে এখন জামাতের লোকেরা। আপনি যে কোনো আইটি দোকানে যান ঢাকা শহরে, জামাতের ছেলে পাবেন। যেখানে গ্রাফিক্সের জন্য যান, সেখানে দেখবেন জামাতে কাজ করতেছে। যেখানে ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে যান, গিয়ে দেখবেন জামাতের ছেলেরা কাজ করতেছে। আপনি যে কোনো কোচিং সেন্টারে যান, দেখবেন সব জামাতের টিচাররা, স্টুডেন্টরা। আপনি কলেজ ইউনিভার্সিটি যান, ঢাকা ইউনিভার্সিটি যান, ভাইস চ্যান্সেলর কে? জামাতের। কেন? বিকজ শি ইজ ফিটেস্ট পারসন, যোগ্য ব্যক্তি হয়েছে। ঠেকাবেন কেমনে আপনি? যে কোনো ঢাকা শহরে যে ভালো ডাক্তার যান, সবচেয়ে ভালো হাসপাতাল কার? জামাতের। কি করবেন আপনি বলেন? আপনি বাংলাদেশ সবচেয়ে ভালো ব্যাংক ছিল কার? জামাতের ছিল। ইসলামী ব্যাংক জামাতে বানিয়েছিল, ধ্বংস করে ফেলেছেন। সেই আমলিক জামাত কাছ থেকে ব্যাংকটা নিয়ে সেই ব্যাংক চালাতে পারলো না, সেই ব্যাংকটা এসআলামের কাছে লুটের ব্যাংক বানায় ফেলো। এটা কার দোষ? এটা আপনার দোষ, শেখ হাসিনার দোষ, এটা জামাতের দোষ তো না। আপনি কেন পারলেন না ইসলামী ব্যাংকটা নিয়ে গিয়ে ভালো করে চালাইতে? এর জব কে দিবে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিতে হবে, আজ হোক কাল হোক একদিন দিতে হবে, কারণ এটা উনার ব্যর্থতা। কিন্তু তার রাজনৈতিক অধিকার আমি হস্তক্ষেপ করতে চাই না, আসুক করুক। কিন্তু আপনার সাবেক দল অভিযোগ করেছে সামরিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে নতুন কিংস পার্টি হচ্ছে বাংলাদেশে। আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? কিংস পার্টি হচ্ছে, সামরিক গোয়েন্দারা তো রাষ্ট্রের কথা মতো চলবে। আমাদের রাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী হলো জনাব অধ্যাপক ইউনূস সাহেব। তিনি যদি আমার গোয়েন্দা সংস্থা থেকে হুকুম দেয় যে কাজটা করেন, তাহলে করতেই হবে। কিন্তু এটা করা উচিত কিনা সেই প্রশ্নের জবাব দিবেন তো ডক্টর ইউনূস সাহেব, গোয়েন্দা সংস্থা না। গোয়েন্দা সংস্থাকে যা হুকুম দেওয়া হবে তাই তারা করবে। আমার দল অভিযোগ করেছে, অভিযোগটা তলায় দেখা উচিত। অভিযোগটা তো যেহেতু এই গোয়েন্দা সংস্থা, সামরিক গোয়েন্দা সংস্থা এবং সব গোয়েন্দা সংস্থাই সরাসরি মাননীয় প্রধান উপদেষ্টা অধীনে ন্যস্ত, কাজে উনি সেটা দেখবেন। উনি যদি এরকম হুকুম না দিয়ে থাকেন তাহলে ওদেরকে বলে দেবেন তোমরা এটা করবে না। আপনার অনুসন্ধান কি বলে? আপনার অভিজ্ঞতা, আপনার অনুসন্ধান কি বলে? উনি কি হুকুম দিয়েছেন বলে এমন কাজ হচ্ছে? I am a politician, I am not any professionals. আমার বক্তব্য হলো এটার দায়, এই বক্তব্যটা রিজভী সাহেব দিয়েছে, এই বক্তব্যের জবাব দিবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা জবাব দিতে না পারেন, তার দায় দায়িত্ব উনার, কারণ এটা উনার দায়িত্ব, সামরিক গোয়েন্দার দায়িত্ব না। সামরিক গোয়েন্দা অর্ডার দিচ্ছেন কিনা উনি বলো, আমি রাজনৈতিক ভাবে কথা বলবো। আমার তো ইনকোয়ারি করা আমার কাজ না। আমি বলবো আমার নীতিগত ভাবে যে প্রধান উপদেষ্টা নিজের চেয়ারে বসে থেকে বাংলাদেশের গোয়েন্দা বাহিনীকে কোন রাজনৈতিক দলকে স্পন্সর করতে বলতে পারে না, পক্ষ দিতে পারে না, বিয়োগ দিতে পারে না। হ্যাঁ, কোন রাজনৈতিক দল যদি বাংলাদেশের অখণ্ডতা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা শান্তি শৃঙ্খলার বিপক্ষে কাজ করে, অবশ্যই উনি সেই গোয়েন্দা সংস্থাকে তাদের বিরুদ্ধে নিয়োজিত করতে পারেন। এতে কোনো সব ক্ষমতাসীন দল তো তাই মনে করে বাংলাদেশে। ক্ষমতাসীন সব দল মনে করে বলেই বাংলাদেশের দুর্ভাগ্য আজকে আমাদের পাওয়ার ট্রানজিশন হয় নাই, পিসফুল পাওয়ার ট্রানজিশন হয় নাই। এটি দুর্ভাগ্য। রাজনীতিবিদরা একমাত্র বেগম খালেদা জিয়া 2 বার ক্ষমতা হস্তান্তর করেছে, এছাড়া আর কেউ, দেশমাতা খালেদা জিয়া ছাড়া আর কেউ ক্ষমতা হস্তান্তর করে নাই। সবাই বাধ্য হয়েছে ক্ষমতা। শেখ হাসিনা একবার করে 2001 এ। শেখ হাসিনা একবার 2001 করেছেন। 2001 এবং 2006 এই 2 বারই হয়েছে পিসফুল ট্রানজিশন, আর বাকিগুলো তো পিসফুল হয় নাই, বুঝছেন না? উনি করেছেন 2004 সনে, আর বিএনপি করেছিল 2001 সনে। এছাড়া তো বুঝছেন না, হয় না। এনিওয়ে, এটা আমাদের দেশের দুর্ভাগ্য। নতুন দল আপনাকে যদি আমন্ত্রণ জানায়, আপনি কি বিবেচনা করবেন? কেন করবো ভাই? আমি কি am I prostitute যে আমাকে কেউ ডাক দিবে চলে যাব? বলেন। বিএনপি কে ভাঙিয়ে বিএনপির লোকজন চাচ্ছে, তারা বিএনপির লোকজন চাচ্ছে তাদের সাথে বিএনপিকে ভাঙার। তো বিএনপি ভাঙবে কেন? বিএনপি কে ভাঙিয়ে নিয়ে যাবে। তোমরা রাজনীতি দল করো, আর মানুষ, নতুন প্রজন্ম তৈরি হয়েছে না, প্রচুর মানুষ আছে, তারা করো। এই 15 বছরে অনেক মানুষ রাজনীতি দলে যায় নাই, ভয়ে বিএনপি। আমাদের তো অভিজ্ঞতা, গোয়েন্দা বিভাগ যখন জড়িত হয়, জাতীয় পার্টির ঘটনাটা আমরা দেখেছি। জাতীয় পার্টির ক্ষমতায় যখন আসলো, বিএনপির লোকজন তো বেশি গেল সেখানে।
না না, আবার আপনি গোয়েন্দা সংস্থা বলছেন কেন? তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়েছিল বিএনপি ভাঙতে, উনি নির্দেশ দিয়েছে গোয়েন্দা সংস্থাকে বিএনপি কে ভাঙো, তারা ভেঙেছে। আজকে ডক্টর ইউনূস সাহেব যদি সে অর্ডার দিয়ে থাকে উনি বলো, আমরা ওনাকে ধরবো। আমি গোয়েন্দা সংস্থাকে জিজ্ঞাসা করবো কেন ভাঙছে, কেন ভাঙতেছে। প্রয়াত মানে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি অর্ডার দিয়েছিলেন তৎকালীন গোয়েন্দা সংস্থাদেরকে তোমরা আওয়ামী লীগ বিএনপি ভেঙে দাও, তারা চেষ্টা করেছে, করে ব্যর্থ হয়েছে। আজকে যদি কেউ ভাঙতে চায় তা আমরা ধরবো। এই জন্য তো বলছি যে আমার বিএনপি বলেছে যে তুমি অর্ডার দিয়েছো কিনা বলো, গোয়েন্দা সংস্থা এরকম কাজ করতেছে, উনি বলে দেখ যে হ্যাঁ এরকম কাজ আমি করতে না বলি নাই এবং করবে না, করে নাই, আজ করে থাকে আমি অ্যাকশন নিচ্ছি। ম্যাটার ফিনিশড। বাংলাদেশের সমস্ত পরিবর্তনগুলোর পরে মানুষের মাঝে একটা ভালো কিছুর জন্য স্বপ্ন তৈরি হয় মানুষের মাঝে, কিন্তু বারবার দেখা গেছে যেটা বাংলাদেশে যেহেতু প্রতিহিংসার রাজনীতির সংস্কৃতি, ওই সংস্কৃতির কারণে ওই ভালোটা হয় না। ভাই বাংলাদেশের মানুষ দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, বাংলাদেশের মানুষ সারা রাত্রি ওয়াজ শুনে গিয়ে রাস্তার পাশে দাঁড়ায় প্রস্রাব করে, পানি ছাড়া প্রস্রাব করে, ঘরে গিয়ে বিবি সাহেবকে ঘুম থেকে বকা দেয়, কিলায় উঠে। আবার এই জনতায় আবার রূপবানের গান শোনার জন্য সারা রাত থাকে। রূপবানের গানেও লোক সংখ্যা কম হয় না, ওয়াজেও লোক সংখ্যা কম হয় না। জনসংখ্যা হলেও যেখানে বাদরের নাচ দেখে সেখানেই গিয়ে সমবেত হয়। আমরা যে রাজনীতি করি আমরা এক ধরনের বাদর হয়ে গেছি। আমরা জনগণকে নাচ দেখাই, জনগণের সামনে আদর্শ নিয়ে কথা বলি না। সব সময় সব জনগণই কাজ করে, জনগণের জন্য আমরা কাজ করব, কাজটা করার পরে জনগণ দেখবে কাজটা ভালো হয়েছে। আমরা তো সেই কাজটা করি না, আমরা জনগণের নামে সবকিছু অন্যায় কাজগুলো করি, খারাপ কাজগুলো করি। আজকে আমরা এই দেখেন না, এই নতুন সরকার আসছে, গত 6 মাসে তারা কি করেছে? একটা কাজ দেখান 6 মাসে যে কাজটা তারা করেছেন, এই কাজটা তারা একটা কাজ দেখান না। তারা একজন লোককে, একজন আওয়ামী লীগের নেতাকে বর্ডার থেকে ধরে আনতে পারলো না কেন? প্রেস উপদেষ্টা যিনি প্রেস সচিব, যিনি প্রধান উপদেষ্টা, উনি কিন্তু বলছেন নিয়মিত যে তাদের সরকার সবচেয়ে ভালো কাজ করেছে, 80% বেশি ক্ষেত্রে তারা সফল। আরে সে তো সরকারের মুখপাত্র নন ভাই, সে প্রধান উপদেষ্টার মুখপাত্র। সে প্রধান উপদেষ্টা মনে করতেছে সবকিছু ভালো করেছেন। উনি তো ইয়াতে গিয়া জেনেভাতে না কোথায় গিয়ে গেল না, সুইজারল্যান্ডে গিয়ে 47টা উনি এই ফুটপাথ মিটিং করে আসছেন, করিডোরে বসে মিটিং করছেন, এই লবিতে বসে মিটিং করছেন, ওই লিফটের মুখে মিটিং করছেন। তো এটা তো উনি জনসভা বলতেছেন। তো সভা বলতে হবে, সবার একটা ডেফিনিশন আছে তো, সবার একটা সংজ্ঞা আছে তো। তো ওই উপদেষ্টা ওই সেক্রেটারি জানে সভা কাকে বলে? মিটিং এর সবকিছুর আগে তো একটা মিটিং, যে কোনো মিটিং হইতে তো এজেন্ডা লাগে। তো এজেন্ডা ছিল, তুমি কি এজেন্ডা নিয়ে কথা বলছো? 47টা, মানে আমাদের কিন্তু ওই বাদর নাচ দেখাচ্ছে সে, রেডিও টেলিভিশন নিউজ 47টা মিটিং করেছেন এই বয়সকালে উনি কথা বলেছেন। আরে ভাই 47টা লোকের সঙ্গে সালাম বিনিময়, আদাব বিনিময় করে বলে যে ভাই আমার তো পেটটা ব্যথা, জানেন কিছু সাহায্য দেন, রাস্তা ফকির দাঁড়ায় থাকে। This gentleman made this country as beggars in the eyes of the world communities. And why? Why do you have to? You make an appointment, go and discuss with the agenda and find out what is your achievement. এটা কি রে ভিক্ষুকের মতো তুমি গিয়া রাস্তা দাঁড়াতে, ভাই শুনেন ভাই, শুনছেন কি আমার ভাই তো বউ অসুস্থ, ভাই কিছু সাহায্য লাগবে দেন। আমার বউকে তো ভাই শেখ হাসিনা পিটাইছে, মারছে, জানেন আমার বউটা মানে আহত করছে, একটু সাহায্য করেন। ইজ ইট এ মিটিং? ইজ ইট এ স্টেট মিটিং? এগুলো কেউ বলে না, সবাই ভীত। তা আপনারা যারা বিদেশে আছেন আপনারা এগুলো বলবেন, আপনারা ফাইন্ড আউট করবেন, আপনারা অনুসন্ধান রিপোর্ট করবেন, আপনারা ফাইন্ড আউট করবেন হোয়াট ইজ দ্যাট মিটিং, কিসের সভা হয়েছিল এবং সেই সভাতে অপর পক্ষ কি বলেছে। এটা ওয়ান সাইডের মিটিং হতে পারে না, ইট হ্যাজ টু বি বোথ সাইডের মিটিং। ওই পক্ষ কি বলেছে? আমাদের এখানে দেখবেন যতগুলো নেতারা কথা বলে, আমি অমুকের সঙ্গে আজকে আমার সঙ্গে দেখা করেছে, দেখা করে এই কথা বলেছে। আরে অমুক যিনি দেখা করতে আসছেন তিনি বলুক না, আপনি বলার দরকারটা কি? উনি বলুক না যে আমি আজকে নির্বাচন কমিশন অফিসে গিয়েছিলাম, সেখানে আমরা এই বিষয়ে আলোচনা করেছি, উনি আমাকে এই বিষয়ে আশ্বস্ত করেছেন, এই যদি হয় আমরা এই করব।
এটা ওনার মুখে শুনি, তা তো না, এটা আমাদের হয়ে আসতেছে। বিকজ অ্যাগেন ইনএফিসিয়েন্সি, অ্যাগেন আমাদের রাজনীতিতে যারা নেতা কর্মী সব তো আনপড়, লেখাপড়া জানা নাই। কটা লেখাপড়া জানা আছে দেখুন তো? আর আওয়ামী লীগ এমনই বিপদে পড়ছে, ওই লেখাপড়া জানা করতে নিছিল সবটি চুরের শিরোমণি হয়েছে। যতগুলো ডক্টর ফক্টর নিছিল সবটি চুরের বলে বাট্টর হয়েছে। মানে দুর্ভাগ্য জাতিটার, দুর্ভাগ্য, বুঝছেন না? আমাদের আসলে কি বলবো, আসেন সংবিধানের সংস্কার নিয়ে যে কথাবার্তাগুলো চলছে, ৭২ সংবিধানকে কবর দেয়া, ছুঁড়ে ফেলে দেয়া, আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? বাড়ি ভাই, যারা ছুঁড়ে ফেলে দিয়ে বলে তাদের বিরুদ্ধে তো আমাদের সংগ্রাম। এই সংবিধানে যদি ভুল থাকে, সংবিধানকে যদি অপব্যবহার করে থাকে, তাকে ধরেন। তুমি সংবিধান চেয়ে ভালো কিছু করে দেখাও না। এই সংবিধানকে ছুঁড়ে নিয়ে ফেলে দিয়ে গত 6 মাসে এমন কিছু দেখাও যেটা সংবিধানে নাই, কিন্তু তুমি করে ফেলেছো, করে দেখাও। ওই যে একজন রিয়াজ সাহেব নাকি আমেরিকাতে আসছে, ওনাকে তো আমেরিকাতে তাড়াইয়া দিবে, এখন ডাবল সিটিজেন নিয়ে বেঁচে আছে। এখন উনি এসে আমাদের সংবিধানে দিয়েছেন, উনি কি গণপ্রজাতন্ত্রী না প্রজাতন্ত্রী গণতন্ত্র? আরে বিশাল এক ডক্ট্রিন বাইর করছেন উনি, খাইয়া বাংলাদেশের জনগণের টাকায় খাইয়া উনি বাইর করছেন এটা। এইগুলো আমাদের দেশ, এগুলো হবে। সংবিধানে যদি ভুল থাকে তাহলে সংবিধানের থেকে তুমি দেখায় দাও। এই সংবিধান দিয়ে তো শেখ হাসিনা 15 বছর দেশ শাসন করছে দাপটের সঙ্গে, যা খুশি তাই করছে, সংবিধান তাকে বাধা হয়ে দাঁড়াতে পারে নাই। তাহলে এই সংবিধান দিয়া তুমি কেন যা খুশি তা করো না, করে ভালো দেখায় দাও যে এই সংবিধান দিয়া শেখ হাসিনা 15 বছরে দেশের জন্য এই ক্ষতি করে গেছেন, আর এই সংবিধান দিয়ে আমরা 6 মাসে এই দেশের এই ভালো করেছি। তখন জনগণই বলবে যে হ্যাঁ ঠিক আছে, সংবিধানে এই জিনিসগুলা নিয়ে আসেন। কিন্তু আপনারা তো সেটা দেখাইতে পারলেন না। 6 মাসে আপনি কি দেখাইছেন আমাদেরকে? দেখাইছেন ছাত্র হইয়া বিশ্ববিদ্যালয়ের প্রভিসি কে বলে ক্ষমা চাইতে হবে, ছাত্রের কাছে শিক্ষক ক্ষমা চাইতে হবে। এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? এই শিক্ষক কি অশিক্ষিত? এই শিক্ষক কি ছাত্রের চেয়ে শিক্ষা কম? সারা দেশে যে পরিমাণ শিক্ষককে পদত্যাগে বাধ্য করা হয়েছে, যেভাবে অপমান করা হয়েছে, কোনো প্রতিকার হয় নাই। কিন্তু প্রতিকার হয় না সেটা দেখার দায়িত্ব তো আমার শিক্ষা প্রতিষ্ঠান ছিল। অতীতে যা হয়েছে হয়েছে, ওই সময় যা হয়েছে হয়েছে। গত সপ্তাহে কেন হলো, এখন কেন হলো? কেন ওই ছেলেটাকে আপনি শাস্তি আনতে বললেন না, যে প্রকাশ্যে বললো যে প্রভিসিকে তার কাছে ক্ষমা চাইতে হবে গিয়ে? টিচার যদি তাকে থাপ্পড়ও মারে থাকে, টিচার হ্যাজ দ্য রাইট অফ দ্যাট। আর আপনারা মানবতা হয়েছেন, আরে ছাত্র কিছু বলা যাবে না। ছাত্র ছাত্র কি বেশি শিক্ষিত আমার প্রভিসির চেয়ে? ছাত্র কি বেশি জ্ঞানী আমার প্রভিসির চেয়ে? ছাত্র কি বেশি মেধাবী আমার প্রভিসির চেয়ে? কোন কারণে বলেন যে ছাত্রের কাছে আমার প্রভিসি ক্ষমা চাইতে হবে? এই দৃষ্টতা কি করে দেখাইতে পারলো? এবং শিক্ষামন্ত্রী সেটা কেন ব্যবস্থা নিলেন না? কেন ঢাকা কলেজের প্রিন্সিপাল সাহেব ওই ছেলেদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না? ওয়াই? ও হুস্কে দিবেন আপনাদেরকে, বাস তারপরে আপনি মজা মারবেন। হ্যাঁ, আপনি সুবিধা মতো মারবেন, দেশে গন্ডগোল লাগাই দিয়ে মানুষকে হয়রানি করবেন। আর আপনি তো আসেনি, বেতন পাচ্ছেন মাসের শেষে, আপনি বেতন তো বন্ধ হচ্ছে না। এইগুলো ছাড়তে বাংলাদেশের সর্বশেষ আপনি নিশ্চয় খেয়াল করেছেন, বিএনপির অংশগ্রহণ না থাকার কারণে নির্বাচনটা সবার কাছে গ্রহণযোগ্য হয় নাই। আবার এখানে মাইনাস আওয়ামী লীগ যদি নির্বাচন করা হয়, সেটা কি সবার কাছে গ্রহণযোগ্য হবে? সুন্দর একটা ভালো প্রশ্ন করেছেন। প্রশ্নটা হয়েছে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য না করার জন্য কোনো নির্বাচন অগ্রহণযোগ্য হয় নাই। আমি আবারও বলছি, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য কোনো নির্বাচন অগ্রহণযোগ্য হয় নাই। অগ্রহণযোগ্য হয়েছিল এই জন্য যে আওয়ামী লীগ ভোটারদেরকে ভোট দিতে আসতে দেয় নাই। আওয়ামী লীগ ভোটারদেরকে ভোট দিতে আনতে পারে নাই। আওয়ামী লীগ জনগণের যে কটা ভোট দিয়েছে সেই ভোটার সুষ্ঠু প্রতিফলন, স্বচ্ছ প্রতিফলন, সঠিক প্রতিফলন ঘটান নাই। আইনে বাধা ছিল না 5টা ভোটে এমপি হওয়া যাবে না। আইনে বাধা ছিল না যে 15টা ভোট পড়লে এমপি হওয়া যাবে না। কিন্তু সেখানে 15,000 ভোট দেখানোর দরকার ছিল না। সেখানে 15টা ভোট দিয়েই শেখ হাসিনা এমপি হতে পারতেন। সেটা বাংলাদেশের অভিজ্ঞতা তো আমাদের সেই
জিয়ার হানা ভোট, এরশাদের হানা ভোট। আমার কথা রয়েছে জিয়ার হানা ভোট কেউ চ্যালেঞ্জ করে নাই, কারণ জনগণ সেখানে তার না হা ভোট দিছে কিনা এটা ইমপ্লাইজ না ভোট দিতে আসেন না। আপনি জাস্টিফাই করার চেষ্টা করেন না যে 15 বছর যে 3টা নির্বাচন হয়েছে আওয়ামী লীগ সঠিক করেছে। আওয়ামী লীগের পতনে অন্যতম কারণ হইলো যে আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। আজকে আগামী দিনে আপনার প্রশ্ন যদি আওয়ামী লীগ নির্বাচনে না যায়, তারপরে যেন বারিশ সাহেবের ভোটটা যেন অন্য কারো বাক্সে না যায়। না, নির্বাচনে না যায় না, নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, দেওয়া হলো না, দিলাম না। কিন্তু তারপরে যদি মানুষ 60% মানুষ ভোট দিতে আসে, আসলেন না, আপনি না আসেন, মনে ভাষায় আসেন নাই, বিএনপি জানে। কিন্তু জনগণ যদি ভোট দিতে পারে, আমি আবার বলছি, জনগণ যদি ভোট দিতে না পারে, আওয়ামী লীগ কেন, আপনি ফজলুল বাড়ি যদি না যান, তাহলে সেই ভোট বৈধ হবে না। জনগণ ভোট দিতে হবে, জনগণের ভোট দিয়ে অধিকার ফিরে দিতে হবে। জনগণের ভোটে যদি মনে করেন যে হ্যাঁ 50%-এর বেশি ভোট কাস্ট হয় নাই, সেটা আইন করে দেন যে সেই নির্বাচন বৈধ হবে না। কিন্তু 50% ভোট কাস্ট হয়েছে, সেখানে অনেক দল যেতে পারে, নাও যেতে পারে। এমন অনেক বাংলাদেশের রাজনৈতিক দল আছে যাদের 300 আসনে প্রতিযোগিতা করার মতো সদস্য, তাদের প্রার্থী নাই। তাহলে সেই নির্বাচনটা এমনও হতে পারে যে সেখানে জামাতের অনেক প্রার্থী নাই, সেখানে এমনও হতে পারে যে শুধু বিএনপির একজন প্রার্থী থাকবে। তখন কি করবেন? নির্বাচন বৈধ হবে না, অবৈধ হবে। প্রার্থী বানায় দিতে হবে আপনাকে। এখন এই পিকুলিয়ার চিন্তা ভাবনা করলে তো হবে না। আমাদের এই যে ইয়ার মতো সুজন সাহেবদের মতো আপনাকে জনগণ ভোট দিতে আসতে হবে। আমি একজন দাঁড়াইছি, জনগণ ভোট দিতে আসতে হবে, জনগণের ভোটাধিকার থাকতে হবে। হ্যাঁ, এটা বলতে পারেন যে উইদাউট ভোটে স্বতন্ত্র একজন হইলে উইদাউট ভোট হবে না, একজন হইল নির্বাচন হবে, জনগণ ভোট দিতে আসতে হবে, জনগণ সেখানে ভোট দিবে। সেখানে জনগণ যদি জনগণ এসে ভোট দেয়, সে অনুপ্রাণিত করেন, জনগণের অধিকার করেন। আবার একই পাশাপাশি দেখেন, জনগণ কি তার নিজের ইচ্ছায় ভোট দিতে যায়? দেখেন, আমরা তো নির্বাচন অনেকগুলা করেছি, দুঃখ লাগে মাঝে মাঝে। কি বলে ভাই, ভোট চাইতেছেন, কিছু লয়ে এলেন না, কিছু দিলেন না, আজ যেহেতু আইসিউন ভোট যাবেন গা, এরপর তো চিনতাম না। অ্যাজিব যেন আমি তার কাছে তার মানে সে জানতেছে আমি যেন তার কাছে ভোটটা ক্রয় করতে গিয়েছি। সে যখন এরকম উনি হয়ে ভোটটা দিবে, তাকে 5 বছর তার কাছে কেন যাবে প্রার্থীরা? সে তো একটা বিড়ি হোক, সিগারেট হোক, চা হোক, পানি হোক, আলতা হোক, বিনিময়ে ভোটটা দিয়েছে, ভোটটা বিক্রি করে দিয়েছে। তার ওই লোকের তো ওই মেম্বার চেয়ারম্যানের দায়িত্ব নাই 5 বছর তার দেখভাল করার। আপনি বাজার থেকে কলা কিনে নিয়ে আসছেন, এখন সেই কলা কি ওই মালিককে জিজ্ঞাসা করে খাবেন যে তোমার কাছে কিনছি, আসো ভাই আমার কাছে খাওয়া যাওয়া? এই কলা তো আপনি বাড়িতে বসে একা একা খাবেন। এগুলোকে সমন্বয় করতে হবে, আপনাকে সিস্টেমে আনতে হবে। জনগণকে, অস্ট্রেলিয়ান জনগণ দেখেন তো কয়জন লোক ভোট দিতে যায়? এখানে তো ভোট না দিলে জরিমানা হয়, এর জন্য বাধ্য হয়ে মানুষ ভোট দিতে চায়। তাহলে বাধ্য হয়ে ভোট দিয়ে আপনি কি ভোটারকে বলতে পারবেন যে তোমাকে আমি এক কাপ চা খাওয়াবো? ও তো অ্যারেস্ট করাবে আপনাকে। কিন্তু পুলিশ দেখে এসে বলবে যে সে আমাকে কেনার চেষ্টা করতেছে। আর আমার এখানে এইগুলো সব সমন্বয় করতে হবে। আর এইটার থেকে মাথা থেকে দূর করতে হবে, বিএনপি আসলো কি, আওয়ামী লীগ আসলো কি, এটা বড় কথা না নির্বাচনে। জামাত আসলো কিনা বড় কথা হলো জনগণ ভোট দিতে পারলো কিনা, এটা হলো মূল বিষয়। কোন দল আসলো, কোন দল আসলো না, এটা কোনো বিবেচ্য বিষয় নয়। সুষ্ঠু নির্বাচন তাকেই বলে যেখানে নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনভাবে তার ভোট দিতে পারবে এবং সেই ভোটের হিসাবটা সে সঠিকভাবে পাবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো সেই ভোটের হিসাবটা দেওয়া, আর সরকারের দায়িত্ব হলো জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে আসা, নিশ্চিন্তে ভোট দেওয়ার জন্য। এই দুইটা দায়িত্ব পালন করবে। রাজনৈতিক দলগুলা তারা প্রতিযোগিতা করবে, তারা প্রভাবান্বিত করবে, ভোটারকে ভয় দেখাবে, প্রলোভন দেখাবে। এটাই চিরাচরিত নিয়ম, সকল রাজ্যে সকলভাবে দেখাবে। এখানে বড় ঘোষণা দিবে,
আমি যদি হই আমি বদিউল আলম সাহেবকে মুখ্যমন্ত্রী বানাবো, এটা বলতে হবে। বদিউল আলম সাহেব তখন আমার পক্ষে কাজ করবেন, এটা বলতে হবে। আমি রিয়াজকে আমি পররাষ্ট্রমন্ত্রী বানাবো, এটা বলতে হবে না বক্তৃতায়, না হবে না। আমি কিশোরগঞ্জকে বিভাগ বানাবো, জনগণের কাছে বলতে হবে। আমি ঢাকার রাজধানী নিয়ে যাবো কেরানীগঞ্জে, কেরানীগঞ্জে গিয়ে বলতে হবে, নাহলে কেরানীগঞ্জে ভোট দিবে না। রাজনৈতিক দলের নেতারা এগুলো বলবেই, কিন্তু সরকারকে নিশ্চিত করতে হবে জনগণ যেন ভোট দিতে ভোট কেন্দ্রে যায়, তাকে কোনো বাধা না দেয়। আর নির্বাচন কমিশন নিশ্চিত করতে হবে জনগণ যে ভোটটা দিয়েছে সেই ভোটটার সঠিক হিসাব করা হয়, তাকেই বলে সুষ্ঠু নির্বাচন। আপনার বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে অংশগ্রহণের অভিজ্ঞতা আছে আপনার। আপনি জানেন বাংলাদেশে জোটগত নির্বাচনে যখন জামাত বিএনপির সাথে ইলেকশন করতো তখন সে 18 থেকে 20টা আসন পেত, আর বিএনপির ছাড়া যখন একা ইলেকশন করতো তখন 2 থেকে 3টে আসন পেত তারা। এখন সেই জামাতকে কেন বিএনপি একটু অন্যরকম ভাবে দেখছে, সেটা আপনার কি মনে হয়? সেটা অন্যভাবে দেখছে না। প্রথমত দেখেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করার জন্য আমাকে অনেক লোক দরকার, কারণ একজন পারবো না, একমত পারবো না, দরকার। তখন জামাতের একটা প্রয়োজন ছিল, জামাত আমরা নিয়ে আসছি। এখন জামাতের প্রয়োজনীয়তা বিএনপির এখন নাই, কিন্তু তাই বলে আমরা একসঙ্গে ছিলাম দুর্দিনে, এখন সুদিনে একসঙ্গে থাকবো না তো নাই। আগামী দিনে তাই বিএনপি বলেছে তোমরা যদি নির্বাচন করতে চাও আমাদের দ্বার তোমাদের জন্য খোলা, আসো। কিন্তু জামাত তার নিজের অস্তিত্বের কারণে আগামীতে বিএনপির সঙ্গে আসবে না, সে আলাদা হয়ে যাবে। তো সে আলাদা হয়ে যাবে, আমি কেন বলি তুমি আলাদা হয়ে যাও, আমার কথা তুমি আমার সঙ্গে থাকো, থাকতে কোনো আপত্তি নাই। কিন্তু জামাত বেরিয়ে যাবে। জামাত যখন দেখবে তার কমরের জোর হয়েছে, সে সংখ্যাগরিষ্ঠ আসন পাবে, সে তো চলেই যাবে, সে তো বিএনপি থাকবে না। কাজে আমি তাকে তো বাধা দিচ্ছি না, তবে আমি বিএনপি বলতেছে তুমি আমার সঙ্গে থাকতে পারো। আর এই জন্য জামাতকে, যেহেতু জামাত বিপদের সময় আমাদের সঙ্গে একসঙ্গে ছিল, আপনি জানেন ব্যক্তিগতভাবে আমি জামাতের বিরুদ্ধে সেই 1991 সন থেকে, আমি 91 সনের সমর্থনে যখন বিএনপি সরকার গঠন করেছিল আমি বাধা দিয়েছিলাম, আমি রাজি হই নাই, তখন থেকে আমার শুরু হয়েছে সংগ্রাম। কিন্তু তাই বলে বিএনপি জামাতকে এখন আমি ছেড়ে দেওয়ার পক্ষে না। কেন পক্ষে না? জামাত যেন বলতে না পারে যে ভাই বিপদের সময় ছিলাম, এখন তুমি ক্ষমতা যাওয়া দেখিয়া আমাকে ছেড়ে দিছো। না, আমি সেটা চাই না, আমি চাই আসো আমি ক্ষমতা যাবো, তুমি আমার সঙ্গে থাকো। তারপরে যদি বিয়ে না থাকে, আরো অনেক রাজনৈতিক দল আছে যারা করবে, আমার বিপক্ষে থাকবে, বিরোধী হবে। তারপরে জামাত মনে করে না আমি এবার নির্বাচনে অংশগ্রহণ করলে আমি নিজে সরকার গঠন করতে পারবো, ডেফিনেটলি জামাতকে কেউ ধরে রাখতে পারবে না, জামাত সে নির্বাচনে যাবেই। আমি তাকে বাধা দিব না, বিএনপি তাকে বাধা দিবে না, এটাই বিএনপি নেতারা বলার চেষ্টা করছে। আশা করি বিষয়টা আপনার কাছে। আপনার সাবেক দল বিএনপি এবং সব দল যখন বলছে, মিডিয়ার লোকজনও বলছে শেখ হাসিনা পালিয়ে গেছে, সেখানে আপনি হঠাৎ করে এই বক্তব্যটা দেওয়ার কারণ কি? শেখ হাসিনা পালিয়ে যান নাই। প্রথম কথা হলো আমি সাবেক, আমার দল বিএনপি, আমার সাবেক বিএনপি না, আমার দল বিএনপি, আমার দল বিএনপি, আমার দল বিএনপি, আমি বিএনপির বহিষ্কৃত। আমার বিএনপি সাবেক হয় নাই, আমার সাবেক কোনো দল নাই, বিএনপি আমার দল, অতীত বর্তমান ভবিষ্যৎ। আর শেখ হাসিনা পালিয়ে গেছে কথাটা আমার কাছে গ্রামাটিক্যালি ব্যাকরণগত ভুল মনে হয়েছে। শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে, এই কথাটা ছিল মোর অ্যাপ্রোপ্রিয়েট। আমি এখনো বিশ্বাস করি, এখনো বলি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এত দুর্দণ্ড প্রতাপ শক্তি থাকার পরেও ছাত্র জনতার সামনে, বৈষম্যবিরোধী ছাত্র জনতা এবং সারা আপামর বাংলাদেশ জনগণের সামনে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। এবং ক্ষমতা, আমার ব্যাখ্যা হলো, যেহেতু সে সরকারি হেলিকপ্টার দিয়ে গিয়েছে, যেহেতু সে যাওয়ার আগে শেষ মুহূর্তে সেনা প্রধানের সালাম নিয়ে গেছে, বিমান বাহিনীর প্রধানের সালাম নিয়ে গেছে, তাহলে সেটা পলায়ন হইতে পারে না। কারণ আপনি চৌকিদারের সামনে তো পলা যেতে পারে না। ওই সময় কি সেনাবাহিনীর প্রধান থেকে বিদায় দিয়েছেন ওখানে? তাই তো উনি বলেছেন, আমরা তো ওনার মুখ থেকে শুনেছি, উনি চলে গেছেন। কাজে আমি তো, আপনি যদি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, আমার দারোয়ানের সঙ্গে পান টান খায় গেছেন, আমি বলতে পারবো পলায় গেছেন, বা আমার ঘর থেকে জিনিস নিয়ে গেছেন, জোর করে নিয়ে গেছেন। তা আমার দেশের সার্বভৌমত্বের প্রতীক যখন এটা হয়েছে, তাহলে এটা পলাতক না, হয়তো তিনি চলে গেছেন। উনি বলছে ঠিক আছে যাও, তোমাদের মধ্যে আমি নাই,
যা মনে তা করো। ওই এয়ারক্রাফট রাষ্ট্রের, ব্যক্তিগত কোনো এয়ারক্রাফট না, রাষ্ট্রের এয়ারক্রাফট। এবং সেই রাষ্ট্রীয় এয়ারক্রাফট দিয়ে গিয়ে আবার আরেকটা এয়ারক্রাফট বদলাইছিল, নিয়ে গেছে। 7 জন অফিসার গেছেন সাথে। 7 জন অফিসার সেটাকে বাংলাদেশের বর্ডার ক্রস করতে দেওয়া হয়েছে, সেটাকে ভারতীয় বর্ডারে রিসিভ করেছে, সেটাকে আবার প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং সে তো ওখানে গিয়েও প্রধানমন্ত্রী হিসেবে থাকছে এবং ভারতীয় কর্তৃপক্ষ তাকে ভিসা দিয়েছে প্রধানমন্ত্রী হিসাবে, সাবেক হিসাবেও না। কাজেই আমার কাছে মনে হয়েছে যে তিনি পালিয়ে যান নাই। পালিয়ে যাওয়া কথাটা এক ধরনের কি বলে, এটা ধোঁকা দেওয়া জনগণকে। বরঞ্চ বলা উচিত যে ওনাকে জীবন মাল বাঁচানোর জন্য রাষ্ট্র তাকে সুযোগ দিয়েছে, উনি চলে গেছেন। আশা করি উনি আগামীতে বাংলাদেশের মানুষের কাছে বিরক্ত করবেন না। ওনাকে চলে দেওয়া হয়েছে। বিচার টিচার এই সমস্ত কথাবার্তা কেন আসে? যাকে পালিয়ে দিয়েছেন কিভাবে বিচার করবেন আপনি তাকে? দালাল আমার বিচার হয়েছে? ইন্ডিয়া দিয়েছে সেটা বলেন আপনি। ওই যে একটা মহিলা আছে না কলকাতা, এখনো কি জানি কবি, কি মহিলার নাম, ফেরত দিছে, কতবার চাইছেন না, দিছে তসলিমা নাসরিন। এরকম হয়েছে। কাদের সিদ্দিকী কি আমরা ফেরত পাইছিলাম? যুদ্ধ করছেন আমাদের বিরুদ্ধে, বর্ডারে যুদ্ধ করছে না 6 বছর 7 বছর, ফেরত পেয়েছি। এগুলো বললাম কি? আপনি তাকে যেতে দিয়েছেন, যেতে দিয়ে এখন বলেন আমি হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, বিচার করেঙ্গা। তার তো আসতে চান, তাকে তো আসতে চান মানে কি? ইন্ডিয়ান গভর্নমেন্ট, আমরা তো যে কোনো কারণে হোক, আমি যে কথাটা বলছি, আপনি যদি এটা বলতেন যে আমরা প্রধানমন্ত্রীকে দেশ থেকে ছেড়ে যেতে এক শর্তে রাজি হয়েছি যে উনি আর দেশে আমাদের অশান্তি সৃষ্টি করবেন না, তাহলে এই জিনিসটা সুন্দর হতো, শুনতে ভালো লাগতো। আজকে প্রধানমন্ত্রী যখন দেশ থেকে গিয়েছেন সবার নিয়ে, সবার সামনে দিয়া এবং দিয়া, এখন আপনি বলছেন পালায় গেছেন, পোলাপানের মতো বলতেছেন। তাহলে পোলাপানের কথা হলো না? পালায় যাবে কখন? রাতের অন্ধকারে পালিয়ে যেত, আমরা গণভবনে খুঁজে না পাইতাম, বলেন তখন নিয়ে আসতো। শেখ হাসিনা আরেকবার পালায় গেছিল যখন ওই জিয়াউর রহমান নিহত হয়েছিল, তখন তাকে বর্ডার থেকে ধরে নিয়ে আসা হয়েছিল। সেটা তো না। কাজে এই জন্য আমি পরিষ্কার করে বলতে চাচ্ছি যে তিনি পালিয়ে যান নাই এবং তাকে কোনো বাধ্যবাধকতার মধ্যে উনি দেশ ত্যাগ করেন নাই। ফলে আগামীতে উনি দেশে আসবেন না এটা কেউ গ্যারান্টিতে বলতে পারেন না। উনি হয়তো আগামী দিনে বিনয় পেশে আসতে পারেন, আমরা জানি না। ইতিহাস আগামী দিনে ইতিহাস বলবে। ইতিহাস তো একদিনের না। শেখ হাসিনা বয়স ৭৬, আল্লাহ তাকে হায়াত দারাজ দিলে আরো ৮-১০ বছর বাঁচলে, বা আমাদের নুসাবের মতো বছর বাঁচলে তো আর ১০-১২ বছর বাঁচবেন। সে ১০-১২ বছর বাংলাদেশে কত কিছু হতে পারে। গভর্নমেন্টের ৬ মাসে নানা ব্যর্থতায় দেশের তো একটা অংশ বলতে শুরু করেছে শেখ হাসিনা আমলে ভালো ছিল না। সেটা বলা শুরু করে না, শেখ আমলে আমল ভালো ছিল না, ভালো থাকার প্রশ্নই ওঠে না। এটা জনগণ কোনদিনই বলবে না আমলে দ্রব্যমূল্যটা না, দ্রব্যমূল্য ছাড়াও সবকিছু মিলে শেখ হাসিনার আমলে ভালো ছিল না, এটা কেউ বলবে না। কেন বলবে না? কারণ এখানে শেখ হাসিনা নিজেও বলবে না। এখন উনি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন ওনার ভুলগুলা কি। আপনি দেখেন, কিন্তু আমরা ভালো করতেছি না। আমরা খারাপ ছিলাম, খারাপ থেকে ভালো হওয়ার কথা ছিল, আমরা সে ভালো করতে পারতেছি না। এটা আমাদের ব্যর্থতা। বর্তমান সরকারের ব্যর্থতা হলো যে আমরা একটা প্রত্যাশা নিয়ে আসছিলাম যে অতীতের সরকার খারাপ ছিল, তারা অনেক খারাপ করে গেছে, আমরা ভালো করব, এবং সেই ভালোটা আমরা এখনো করতে পারি নাই। তারা যে খারাপ করে নাই সেটা না, তারা খারাপ করেছে, কিন্তু আমরা ভালো করার কথা। আমরা এই সংবিধান, আপনি মুক্তিযুদ্ধের সময় কোন বর্ষ সীমান্ত দিয়ে ভারত গিয়েছিলেন? এটার সঙ্গে মুক্তিযুদ্ধ কি সম্পর্ক আছে বলেন? এই প্রশ্নের সঙ্গে কি মুক্তিযুদ্ধ কি? মুক্তিযুদ্ধের সময় তো আমাদের সবাই যেতে হয়েছে, আমাদের তো মুক্তিযোদ্ধা অফিসারদেরও তো ভারত যেতে হয়েছে। সেটাও তো জামাতের লোকেরা বলে আমরা দেশ ছেড়ে পালিয়ে গেছি। সেটা তো জামাতরা বলে দেশ ছেড়ে পালিয়ে গেছি, বলেন। আপনি কি ওদের সঙ্গে ওটা মিলাতে চান? না না না, এটা তাহলে বাংলাদেশে আমরা ভারতে গিয়ে সেখানে মুক্তিযুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়েছি। তা আমরা তখন পালিয়ে যাই। আজকেও শেখ হাসিনা মনে হয় পালিয়ে যায় নাই, বুঝছেন না?